আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে অষ্টপুরের বৃত্তান্ত। গল্পটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আজ প্রথম পর্ব। নগেন পাকড়াশি তাকে একখানা নতুন সাইকেল, একজোড়া নতুন বাহারি জুতো, একখানা ঝকমকে হাতঘড়ি আর নগদ 10,000 টাকা আগাম দিয়েছিল। আর কাজ হয়ে গেলে আরও 5 লাখ টাকা করার। এছাড়াও পাকড়াশির কাছে তার জমি বাড়ি বাঁধা দেওয়ার যেসব কাগজপত্র ছিল তাও ফেরত দিয়েছিল। বলেছিল, এই কাজটুকু করে দে বাবা, তোকে রাজা করে দেব। রাজা গজা বলেই নিজেকে মনে হয়েছিল নবীনের। পাকড়াশির খাজাঞ্চি ভোলারাম একদিন এসে তাকে সব জলের মতো বুঝিয়ে দিল। বলল, কোনো বিপদ আপদ নেই রে বাপু, জেলখানায় শুয়ে বসে কয়েকটা বছর আরামসে কাটিয়ে দেওয়া। দুবেলা খাওয়ার চিন্তা নেই, বিনি মাগনা মুফতে, সকালে রুটি গুড়, দুপুরে মাছ ভাত, রাতে রুটি মাংস। 14 বছর মেয়াদ বটে, কিন্তু বছরে 6 মাস করে মেয়াদ কমে যায়। ঘরে ধরে তোর ওই বড় জোর 7-8 বছর মেয়াদ খাটতে হবে। বেরিয়ে এলেই নগদ 5 লাখ টাকা, বুঝলি? নবীন ঘাড় নেড়ে বলল, বুঝেছি। তোকে তো আমার হিংসেই হচ্ছে রে। এমন সুযোগ যদি আমি পেতুম তাহলে ভরতে যেতুম। কিন্তু কপাল বটে তোর, কোন ভাগ্যে যে তোর চেহারাখানা হুবহু পুল্টুর মতো হলো কে জানে বাবা। আমার যদি তোর মতো একটা ছেলে থাকতো আর পল্টুর মতো দেখতে হতো, তাহলে তো আমি কেল্লা মেরে দিতুম রে। নবীনের ইদানিং দিনকাল ভালো যাচ্ছিল না। জমি বাড়ি বাঁধা, ধার কর্জও রয়েছে মেলাই, দোকানে বাকিও পড়ে আছে। কাজী নগেন পাকড়াশির প্রস্তাবটা এলো যেন সাপে বর। 10,000 টাকা পেয়ে সে ধার কর্জ কিছু শোধ করে দিল। তারপর শহরে গিয়ে ভালো রেস্টুরেন্টে ঢুকে গান্ডে পিণ্ডে মাংস, পোলাও, রাবড়ি আর সন্দেশ সাঁটালো। সাইকেল করে গাঁ থেকে শহর বার কয়েক চক্কর দিল রোজ। আর ঘন ঘন গড়ি দেখার কি ঘটা! টাইম দেখে দেখে আর আশ মেটে না। মাধবগঞ্জে কুচুটে লোকের অভাব নেই। নবীনের এমন ধাঁ উন্নতি দেখে অনেকেরই চোখ টাটালো। উমেশ পারমানিক তো একদিন ডেকে দাওয়ায় বসিয়ে ভারী মিষ্টি মিষ্টি করে বলল, জানি বাছা, তোর অবস্থা তেমন ভালো নয়, জমি বাড়ি বাঁধা আছে, তা বলে কি শেষে চুরিতে নাম লেখালি? তোর বাপ শত কষ্টেও তো কোনোদিনও অসৎ পথে পা বাড়ায়নি। পীতাম্বর দাসের ছেলে হয়ে তুই কিনা শেষে। মুশকিল হলো, লোকের কাছে গোটা ব্যাপারটা তো আর খোলসা করে বলা যায় না। এ যে চুরির জিনিসই নয়, রীতিমতো মজুরি। তা বললেও কেউ বিশ্বাস করবে না। মনোরঞ্জন চাটুর্যে একদিন ভারী অবাক হয়ে বলল, হ্যাঁ রে নবে, চাকরি পেয়েছিস নাকি? আজকাল ঘড়ি ধরে চলাফেরা করছিস দেখছি। নবীন মরমে মরে গেল। হাটখোলার কাছে এক দুপুরে তাকে ধরল ল্যাংড়া মানিক। একখানা লম্বা লাঠি আচমকা তার চলন্ত সাইকেলের চাকায় ঢুকিয়ে দিতেই সে সাইকেল উল্টে চিৎপটাং। মানিক মস্তান একটু খুঁড়িয়ে এসে তার গলায় একখানা গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে দাঁড় করিয়ে বলল, এই যে চাঁদ বদন, বলো তো বাপু, 2 পয়সা আসছে কোথা থেকে? গরিবের 2 পয়সা হলে কেন যে লোকের চোখ টাটায় তা কে জানে বাবা। নবীন চিচি করে বলল, খেটে খুঁটে ন্যায্য রোজগারে কেনা মশাই, চুরি ডাকাতির জিনিস নয়। বটে বলে মানিক তার পকেট হাতড়ে শতখানেক টাকা পেয়ে তাকে ছেড়ে দিয়ে বলল, রোজগার পাতি তো খুব ভালো জিনিস রে, মাঝে মাঝে একটু পেন নামে দিয়ে যাস, তাহলে আর কেউ কোনো কথা তুলবে না। যা, তোকে আজকের মতো ছেড়ে দিলুম।
এতেই শেষ নয়। এক রাত্রিরে খুব বৃষ্টি নেমেছে। ঠান্ডা পেয়ে নবীন নিঃসাড়ে ঘুমোচ্ছিল নিজের ঘরে। হঠাৎ দমকা হাওয়া গায়ে লাগায় ঘুমের চটকা ভেঙে যেতেই সে দেখতে পেল ঘরের দরজাটা হাট করে খোলা। দরজায় কপাট দুটো আছাড়ি পিছাড়ি খাচ্ছে, আর একখানা লোক তার সাইকেলখানা নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিপদ বুঝে নবীন লাফ দিয়ে পড়ে লোকটাকে সাপটে ধরল। লোকটা একটা মোচড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সাইকেলখানা ফেলেই পালিয়ে গেল। নবীনের আর ঘুম হলো না। বাকি রাতটুকু বসে ভাবল, এরম হলে সে বড় বেকায়দায় পড়ে যাবে। টাকা পয়সা বা জিনিসপত্র সামলে রাখার বিদ্যে তা জানা নেই। সুতরাং বড় লোক হলেও তা সবই অন্যেরা কেড়ে কুড়ে নেবে। মনস্থির করে সে সকালে গিয়েই নগেন পাকড়াশির গদিতে হাজির হয়ে সাইকেল, ঘড়ি, জুতো আর খরচ না হওয়া 757 টাকা ফেরত দিয়ে বলল, কাজটা আমি পারবো না কর্তা। টাকার গন্ধ পেয়েই চারিদিকে নানা কথা উঠছে, অত্যাচারও শুরু হয়েছে। আমাকে আপনি রেহাই দিন। এ কথা শুনে নগেন আর্তনাদ করে উঠল, পারবি না মানে? সব বন্দোবস্ত যে করে ফেলেছি, কোন টাকা গচ্চা যাচ্ছে আমার? ছেলেটা মাথা গরম করে দুটো খুন করে ফেলায় হয়রানির চূড়ান্ত, তার মধ্যে তুই এখন ব্যাক মারছিস। নগেনের পোষা গুন্ডাদের সর্দার হলো চণ্ডীচরণ। তার পেল্লায় চেহারা। ক্যাট করে এসে নবীনের ঘাটটা ধরে নেংটি ইঁদুরের মতো শূন্যে ঝুলিয়ে বলল, একটা রদ্দায় মাথা ভেঙে দিতে পারি, তা জানিস? নবীনের দম বন্ধ হয়ে চোখ উল্টে ভিড়মি খাওয়ার জোগাড়। নগেন ফের আর্তনাদ করে বলে উঠল, ওরে ছেড়ে দে রে, ওকে ভোরকে দিসনি। তোতাই পাতাই করে রাজি না করালে হবে না বাপু। ও বিগড়ে গেলে যে পল্টুর প্রাণ সংশয়। চণ্ডীচরণ তাকে ছেড়ে তো দিলই, তারপর তাকে খাতির করে চেয়ারে বসিয়ে ময়রার দোকান থেকে গরমাগরম কচুরি আর জিলিপি আনিয়ে খাওয়ানো হলো। নগেন পাকড়াশি একটা বড় সড়ো চটের থলি তার হাতে দিয়ে বলল, এই নে বাপু, পুরো 5 লাখ আছে, সাবধানে রাখিস খোয়াটোয়া না যায়। নামে 14 বছর, আসলে 7-8 বছরের বেশি তো নয় রে। তা 7-8 বছর পর তোর বয়স হবে মেরে কেটে 30। বাকি জীবনটা পায়ের ওপর পা তুলে আরামে কাটিয়ে দিতে পারবি। এখন যা, আমার পাইকরা তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। 5 লাখ টাকা পেয়ে নবীন যেন কেমন ধারা ভোম্বল হয়ে গেল। এত টাকা! তাদের 7 পুরুষেও কেউ এত টাকা চোখে দেখেনি। কিন্তু টাকাটা কোথায় গচ্ছিত রেখে যাবে সেইটাই ভেবে পাচ্ছিল না নবীন। তার পাড়াতুতো এক পিসি আছে, ননিবালা। 93 বছর বয়স, এবং নবীনের মতোই তারও 3 কুলে কেউ নেই। আর সেই জন্যেই বুড়ি একটু নবীনের ডাকখোঁজ করে, মোয়াটা নাড়ুটা খাওয়ায়। টাকার পোঁটলা নিয়ে নবীন যখন এক দুপুরবেলা ননি পিসির কাছে হাজির হলো, তখন প্রস্তাব শুনে পিসির মূর্ছা যাওয়ার জোগাড়। বলল, বলিস কি বাছা, এই ভাঙা ঘরে থাকি, ও টাকা আমি কোথায় লুকোবো? তারপর 7-8 বছরের কথা বলছিস, ততদিন কি আমি বাঁচব রে? তা বাপু, ও টাকা পেলি কোথায়? চুরি ডাকাতির টাকা নয় তো? না পিসি, ন্যায্য টাকা, পরে সব বুঝিয়ে বলবো। এরপর সাইকেল আর ঘড়ি বেচে দিল নবীন। সেই টাকায় আরও ভালো মন্দ খেলো, নতুন জামা কিনলো একটা, দিন দক্ষিণের কিছু দিল থুলো। ধান দেন তো জীবনে করার ফুরসত পায়নি। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা। আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি।
তারপর এক ঝড় জলের রাতে বন্দোবস্ত মতো নগেনের পাইকরা তাকে নিয়ে গিয়ে জেলের ফটকের কাছে হাজির করল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেপাইরা তাকে ভিতরে নিয়ে গিয়ে নানা চোরা পথ পার হয়ে একটা গড়াদোয়ালা খুপড়ি ঘরে ঢুকে থালা বন্ধ করে দিল। জেলখানা জায়গাটা খুব একটা খারাপও লাগছিল না নবীনের। খেতে টেতে দেয়, শোয়ার জন্য কম্বল আছে, মাথার উপর ছাদ, আর কি চাই। কিন্তু 2-4 দিনের মধ্যেই সে খানাঘুষো শুনতে পেল যে যাবজ্জীবন নয়, সে আসলে ফাঁসির আসামি। কেস নাকি এখন হাইকোর্টে, যে কোনো দিন রায় বেরোবে। এই খবরে নবীনের চুল খাড়া হয়ে উঠল। সর্বনাশ! নগেন পাকড়াশি তো সাংঘাতিক লোক। পল্টুর যে ফাঁসির হুকুম হয়েছে এটা তো সে নবীনকে বলেনি। শুনে সে খুব চেঁচামেচি শুরু করে দিল। ওগো, তোমরা সবাই শোনো, আমি কিন্তু পল্টু নই, আমি হলো নবীন দাস, মাধবগঞ্জের পীতাম্বর দাসের ছেলে। তার চেঁচামেচিকে কেউ পাত্তাই দিল না। শুধু মোটামুতো একজন সেপাই এসে খুব ভালো মানুষের মতো বলল, ফাঁসির হুকুম হলে অনেকেরই তোমার মতো হয়, তবে ভয় খেও না, ভালো করে খাও দাও, ফাঁসি যখন হবে তখন হবে, ভেবে লাভ কি। শুনে নবীন তার খুপড়িতে বসে বিস্তর কান্নাকাটি করল। লোভে পড়ে নিজের জীবনটাকে এমন উৎসুগ্গ করাটা কি ঠিক হলো তার? নগেনের কথায় বিশ্বাস করাটাও তার ভারী আহাম্মকি হয়েছে। তার খাওয়া কমে গেল, ঘুম হতে চায় না, শরীর দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে। জেলে যাওয়ার 6 মাস বাদে হঠাৎ একদিন সকালে এক উকিল বাবু এলেন। তাকে দেখে হাঁ হয়ে গেল নবীন। মনো মাস্টারের ছেলে শিবু দাদা! কয়েক বছর আগেও মনোরঞ্জন মাস্টার মশাইয়ের বাড়ি দুধ দোয়াতে গিয়েছে নবীন, তখন মনো মাস্টার তাকে পড়াতো। শিবু দাদা, আমি নবীন। শিবপদ উকিল অবাক চোখে তার দিকে চেয়ে বলল, তাই তো রে, থানার এক সেপাই আমাকে কদিন আগে চুপি চুপি খবর দিয়েছিল বটে, আসামি অদল বদল হয়েছে। তখন বিশ্বাস হয়নি, এখন তো দেখছি ঠিকই শুনেছি। ব্যাপারটা কি বলতো? নবীন হাউমাউ করে খানিক কেঁদে খানিক কোকিয়ে গোটা ঘটনাটা বলে গেল। শিবপদ চিন্তিত মুখে বলল, সর্বনাশ করেছিস। এখন যদি প্রমাণও হয় যে তুই পল্টু নোস, তাহলে বিস্তর হ্যাপা আছে। সরকার এবং আদালতকে ধোঁকা দেওয়ার জন্য তোর নামে মামলা হবে, আসামির বদলের জন্য জেলার সাহেবের চাকরি যাবে, তার উপর পল্টুর নামে হুলিয়া জারি হবে। তাহলে আমার কি হবে শিবু দাদা? দাঁড়া, ব্যাপারটা সহজ নয়, খুব ভালো করে উপায় ভাবতে হবে। কয়েকদিন উৎকণ্ঠায় থাকার পর একদিন শিবপদ গম্ভীর মুখে এসে বলল, একটা উপায় হয়েছে, তোকে জেল থেকে পালাতে হবে। চোখ বড় বড় করে নবীন বলল, কি করে পালাবো শিবু দাদা? চারিদিকে যে পাহারা। সে তোকে ভাবতে হবে না, তোকে পালাতে না দিলে জেলার সাহেব আর তার কর্মচারীদেরও বিপদ, তারাই তোকে পালাতে দেবে। এক গাল হেসে নবীন বলল, হে, তাহলে তো বড্ড ভালোই হয়। শিবপদ মাথা নেড়ে বলল, না, হয় না, তুই পালালেও তোর বিপদ কাটবে না। পুলিশ তোকে খুঁজবে না ঠিকই, কিন্তু নগেন পাকড়াশি ছাড়ার পাত্র নয়। কারণ তুই পালালে পুলিশ এখন হন্যে হয়ে পল্টুকে খুঁজবে, আর নগেনের উপর উৎপাত বাড়বে। কাজে ছাড়া পেলে গা ঢাকা দিয়ে থাকিস, খবরদার নিজের বাড়ি বা গায়ের ধারে কাছে যাস না। আবার এক ঝড় বৃষ্টির রাতে পুলিশ তাকে ভ্যানে করে নিয়ে গিয়ে একটা জঙ্গলের ধারে নামিয়ে দিল। বলল, পালা বাপু, প্রাণপণ দৌড়ো, একটু পরে আমরা কিন্তু পিছন থেকে গুলি চালাবো, লেগে গেলে দোষ নেই কিন্তু। এমন দৌড় নবীন জীবনে দেয়নি। অন্ধকারে গাছপালা ভেদ করে সে কি ছুট! পেছনে 4-5 বার গুলির শব্দও হয়েছিল ঠিকই। ঝড় বাদলা, অন্ধকার, জঙ্গল সব মিলিয়ে সে এক অসহনীয় অবস্থা। নবীন কতবার যে আছড়ে পড়ল আর গাছে গাছে ধাক্কা খেলো তার হিসেব নেই, কিন্তু প্রাণের ভয়ের চেয়ে বড় ভয় আর কি আছে?
জঙ্গলটা শেষ হওয়ার মুখে একটা খালের জলে গিয়ে পড়ল নবীন। সাঁতরে খাল পেরিয়ে একটা ফাঁকা ঘাট, তারপর ফের জঙ্গল। নিশুত রাতে জলে জুব্বুস হয়ে ভিজে সে যখন কাঁপছে, পা আর চলছে না, তখন একটা বাড়ির হদিশ পাওয়া গেল। কার বাড়ি, ভেতরে ঢুকলে চোর বলে ঠ্যাঙাবে কিনা সেই সব ভাবার মতো মনের অবস্থা নয়। সে কোনো রকমে বারান্দায় উঠে সামনের দরজায় একটা ধাক্কা দিল, কিন্তু কপাটহীন দরজায় ধাক্কাটা লাগলো না, বরং নবীন হঠাৎ করে ঘরের ভিতরকার মেঝের উপর পড়ে গেল। কোনো রকমে উঠে একটা দেওয়ালে ঠেস দিয়ে বসে হাঁটু তুলে তাতে মুখ গুজে হাঁপাতে লাগলো। ক্লান্তিতে শরীর এমন ভেঙে এলো যে ভেজা গায়ে নিঃসাড়ে ঘুমিয়েও পড়ল। কিন্তু ঘুমের মধ্যেও সে টের পাচ্ছিল এ বাড়ির লোকেরা তার এই আকস্মিক আগমনে মোটেই খুশি হয়নি। কে যেন বলল, এটা আবার কে রে? কেউ যেন জবাব দিল, গায়ে তো কয়েদির পোশাক দেখছি। একজন বুড়ো মানুষের গলা শোনা গেল, ও হলো ফাঁসির আসামি নবীন। ধরাই পড়ে গেল কিনা সেটা বুঝতে পারল না নবীন। ধরা পড়লে আবার হয়তো হাজতেই নিয়ে যাবে তাকে, ফাঁসিও হতে পারে। এত খেটে খুটেও লাভ হলো না তেমন। তবে শরীরটা ক্লান্তিতে বস্তার মতো ভারী হয়ে আছে বলে ভয়ডরও তেমন কাজ করল না। সে কাত হয়ে মেজে শুয়ে অঘরে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙতেই নবীন ভারী বুর্বক হয়ে গেল। সে একটা পুরো বাড়ির ভাঙাচোরা ঘরে ধুলো ময়লার মধ্যে পড়ে আছে। চারিদিকে ডাঁই হয়ে আছে আবর্জনা। এ বাড়িতে বহুকাল মানুষের বাস নেই। তবে কি সে ঘুমের মধ্যে ভুলভাল কথাবার্তা শুনেছে? তাই হবে, স্বপ্নই ডেকে থাকবে হয়তো। এটা কোন জায়গা তা তার জানা নেই। কাছে পিঠে লোকালয় আছে কিনা কে জানে। সবচেয়ে বড় কথা, খিদে চাগাড় দিচ্ছে আর পকেটে পয়সা নেই। আরে দীঘে অষ্টপুর খুব একটা বড় জায়গা নয়, বিখ্যাতও নয় তেমন। তা অষ্টপুরের দ্রষ্টব্য জায়গা কিছু কম নেই। বিন্ধেশ্বরীর মন্দিরের লাগোয়া দ্বাদশ শিবের থান আছে, পূব দিকে উজিয়ে গেলে দয়াল সরোবর। এত বড় দিঘি 10টা গাঁ ঘুরে পাওয়া যাবে না। দিঘি পেরোলে বাঁ হাতে নীলকুঠির মাঠ, তারপর জঙ্গলের মধ্যে ফস্টার সাহেবের ভুতুরে বাড়ি। ওদিকটায় না যাওয়াই ভালো, সাক্ষ্য আছে। আর এখানকার ভূত খুব বিখ্যাত। ডান ধারে সেটল সাহেবের গির্জা। এখন আর এই অঞ্চলে খ্রিশ্চান কেউ নেই বটে, কিন্তু হরেন চাটুর্যের মা রোজ সন্ধেবেলা এসে গির্জায় মোমবাতি জেলে দিয়ে যিশু বাবাকে প্রণাম করে যান। কেউ জিজ্ঞেস করলে বলেন, আহা, যিশু বাবা বড় কষ্ট পেয়েছিল গো, ভাবলে আজও আমার চোখে জল আসে যে। গির্জা পেরিয়ে ডানহাতি রাস্তা ধরে সোজা এগোলে মহারাজ বীরেন্দ্রনারায়ণের ভাঙা প্রাসাদটা ডান হাতে পড়বে। রাজবংশের কেউ না থাকলেও ফটকের পাশে একটা খুপড়ি ঘরে বুড়ো ফাগুলাল আজও আছে। রাজবাড়ির পরেই মোস্তাফার হাট। এ হাটের খুব নামডাক। প্রতি মঙ্গলবারে বিশাল হাট বসে যায়। মোস্তাফার হাটের ধারেই মন্তেশ্বরীর খাল। খাল ধার দিয়ে ডানহাতি ঘুরে একটু এগোলেই থানা। থানা পেরিয়ে চণ্ডীমণ্ডপ, তারপর বিখ্যাত বটতলার চত্বর, যেখানে দোকানপাট আছে, চা আর নানখাটাই বিস্কুট পাওয়া যায়। বটতলা পেরিয়ে মসজিদ, ফের ডান দিকে ফিরলে দুর্গা মণ্ডপ, প্রগতি ক্লাব, স্কুল, খেলার মাঠ। সুতরাং অষ্টপুর খুব একটা ফেলনা জায়গা নয়। কয়েকদিন বর্ষা বাদলের পর আজ অষ্টপুরে রাঙা রোদ উঠেছে। আবহাওয়া অতি মনোরম। গাছে গাছে পাখি ডাকছে, তার সঙ্গে গরুর হাম্বা, কুকুরের ঘেউ ঘেউ, বিড়ালের ম্যাও সবই যথোচিত শোনা যাচ্ছে। অষ্টপুরের মানুষজন অনেকেই বিষয়কর্মে বেরিয়ে পড়েছেন। কেউ কেউ দাঁতন করছেন বা ব্রাশ দিয়ে দাঁত মাজছেন, কেউ বা পুজো আহ্নিকে বসেছেন, কেউ বাজারে গিয়ে সবজি বা মাছ কিনছেন। বটতলায় চায়ের দোকানে বেশ জটলা হচ্ছে। আপাত দৃষ্টিতে অষ্টপুরের জীবনযাত্রা বেশ স্বাভাবিকই বলা যায়। জঙ্গল থেকে প্রকাশ্যে বেরিয়ে আসতে সাহস পাচ্ছিল না নবীন। রাতের অন্ধকারে জঙ্গলে পড়ে গিয়ে আর গাছে ধাক্কা খেয়ে তার মুখ, কপাল, হাত
সব ক্ষতবিক্ষত, রক্ত জমাট বেঁধে আছে, কালশিটে পড়েছে। তার গায়ে এখনো কয়েদির পোশাক। লোকের লহমায় ধরে ফেলবে যে শিল জেল থেকে পালিয়ে এসেছে। লোকালয়ে যেতে হলে তার একটা চলনসই পোশাক চাই যে। তারপর প্রাণে বাঁচতে দরকার একটু দানা পানির। নবীন জীবনে কখনো চুরি টুরি করেনি, ভিক্ষে করার অভ্যেসও নেই। কি করবে তা সে ভেবেই পাচ্ছিল না। জঙ্গলের আড়ালে ঘাপটি মেরে থেকে সে জায়গাটা একটু আঁচ করার চেষ্টা করছিল। গাঁয়ের নাম তার জানা নেই বটে, কিন্তু বেশ একটা লক্ষ্মীশ্রী আছে, বেশ পছন্দসই জায়গা। বুদ্ধি তার কোনোদিনই বিশেষ নেই, তবু সে একটা গাছের তলায় বসে খুব মন দিয়ে ফোন দিয়ে আটার চেষ্টা করতে লাগলো। হঠাৎ তার মনে হলো রাস্তার উল্টো দিকে যে পুরনো গির্জাটা আছে সেটায় বোধহয় এখন কোনো লোকজন নেই। বড় দরজাটায় কোনো তালাটালাও দেখা যাচ্ছে না। সে উঁকি দিয়ে চারদিকটা একবার দেখে নিয়ে 2 লাফে রাস্তাটা ডিঙিয়ে গির্জার দরজাটা সাবধানে ফাঁক করল। তারপরেই চমকে উঠে দেখতে পেল একজন বুড়ো মানুষ একটা লম্বা ডাঁটিতে লাগানো ব্রাশের মতো জিনিস দিয়ে ভিতরের মেঝে ঝাঁট দিচ্ছে। টক করে দরজাটা ভেজিয়ে দিল নবীন। আর একটু হলেই ধরা পড়ে যেত। ফের জঙ্গলের মধ্যে এসে আকাশ পাতাল ভাবতে লাগলো সে। এভাবে চুপচাপ বসে থাকলে সে যে বাঁচবে না এটা স্পষ্টই বুঝতে পারছিল নবীন। সাহস করে কিছু একটা করতেই হবে, এমনকি চুরিও। জঙ্গলের আড়ানটা বজায় রেখেই সে খানিকটা এগিয়ে গেল। সামনে একটা বিশাল দিঘি, তাতে টলটলে জল, এদিকটায় লোকজনও নেই। নবীন দিঘির ধারে নেমে আঁজলা করে জল তুলে অনেকটা জল খেয়ে নিল। জলে খানিকটা কাজ হয় বটে, তবে বেশিক্ষণ জল খেয়ে থাকা যাবে না। নবীন একটু দম নিয়ে সাহস করে জঙ্গল ছেড়ে বাড়িঘরের পিছন বাগে গা ঢাকা দিয়ে গাঁয়ের দোকানপাটের সন্ধানে এগোতে লাগলো। যেখানে মেলা লোকের ভিড় সেখানে মিলেমিশে গেলে হয়তো তার পোশাকটা লোকের তেমন চোখে পড়বে না। কপালটা তার ভালোই। বেশ একটা জমজমাট চত্বরের কাছে পিঠে সহজেই হাজির হয়ে গেল সে। প্রকাশ্যে বেরোতে অবশ্য সাহস পাচ্ছিল না। একখানা খেজুর গাছের আবডালে কিছু ঝোপ ঝাড় দেখে সেখানেই গা ঢাকা দিয়ে নজর রাখতে লাগলো। সামনেই একটা চাতালে বাজার বসেছে। রাস্তার দুধারে বেশ কয়েকটা দোকান, জামা কাপড়, খাবার, স্টেশনারি সবই পাওয়া যায়। পয়সা থাকলেই হলো। আর নবীনের পয়সাটাই নেই। মাধবগঞ্জের পিসির কাছে তার 5 লাখ টাকা গচ্ছিত আছে বটে, কিন্তু থেকেও নেই। এখন মনে হচ্ছে ওটা একটা রূপকথার গল্প ছিল। একজন বেশ ফর্সা স্বাস্থ্যবান গরদের পাঞ্জাবি আর ধুতি পরা লোক একটা ঝকঝকে সাইকেলে চেপে এসে চত্বরে নামল। লোকটার হাবভাব ভারী বেপরোয়া। তালা না লাগিয়েই সাইকেলখানা বটতলার ছায়ায় স্ট্যান্ডে দাঁড় করিয়ে বাজার করতে ঢুকে গেল। পয়সা আছে বটে লোকটার। দরদাম না করেই 1 জোড়া ইলিশ কিনে ফেলল, 2 কেজি পাঁঠার মাংস, 1 কুড়ি কই মাছ, মিষ্টির দোকান থেকে 1 হাঁড়ি দই আর 2 বাক্স মিষ্টি। একটা কুলি গোছের লোকের হাতে বাজারের জিনিসগুলো গোছিয়ে রওনা করিয়ে দিয়ে লোকটা চায়ের দোকানে চা খেতে বসলো। তারপর চায়ের দাম মেটাতে মানি ব্যাগটা যখন বের করেছে তখনই বোধহয় বটগাছ থেকে একটা বেরসি কাক বড় বাইরে করে দিল লোকটার পাঞ্জাবিতে। লোকটা ভারী বিরক্ত হয়ে একবার উপরের দিকে চেয়ে শশব্যস্তে ছুটে গেল কাছের টিউবওয়েলে পাঞ্জাবি ধুতে। কিন্তু আশ্চর্যের বিষয়, মানি ব্যাগটা পড়ে রইল বেঞ্চের উপরেই। আর এমনই কপাল নবীনের যে সে যেখানে লুকিয়ে আছে তার মাত্র 7-8 ফুট দূরেই মানি ব্যাগটা। দোকানে খদ্দের নেই, দোকানিও অন্য কাজে ব্যস্ত। নবীনের মনে হলো এ একেবারে ভগবানের দান। এ সুযোগ ছাড়া মহাপাপ। আর যাই হোক, নবীনের একটা গুণ স্বীকার করতেই হয়, সে হরিণের মতো দৌড়তে পারে। বুকটা যদিও কাঁপছিল, জীবনে কখনো চুরি টুরি করেনি বলে মনটাও আর হয়ে আছে, তবু সব দুর্বলতা ঝেড়ে ফেলে নবীন 2 লম্ফে অকুস্থলে পৌঁছে মানি ব্যাগটা খপ করে তুলে নিয়েই আবার হরিণ পায় ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। মানি ব্যাগটা সঙ্গে রাখা বোকামি। সে তাড়াতাড়ি টাকাগুলো বের করে নিয়ে ব্যাগটা ফেলে দে দৌড়। কথা হচ্ছে
সব ঘটনার আগেও ঘটনা থাকে, পরেও ঘটনা থাকে। এই অবনী ঘোষালের কথাই বলছিলাম আর কি। অবনী ঘোষাল অতিশয় হুঁশিয়ার লোক। জীবনে তার কখনো পকেটমারি হয়নি, বাড়িতে চোর ঢোকেনি, মন্দিরে জুতো চুরি যায়নি, কেউ তাকে কখনো ঠকাতে পারেনি। অবনী সর্বদা সজাগ, চারিদিকে চোখ, ঘুম খুব পাতলা, হিসেব নিকাশের মাথা চমৎকার। দিরাগমনে অষ্টপুরে শ্বশুরবাড়িতে এসেছে অবনী। রাত্রিবেলা খাওয়ার সময় অবনীর শ্বশুর শ্রীনিবাস আচার্যি কথায় কথায় বললেন, বাবা জীবন, অষ্টপুর বড় চোর ছেঁচড়ের জায়গা, রাস্তাঘাটে একটু খেয়াল রেখে চলো, রাত্রিরে সজাগ থেকো। শুনে অবনী প্রায় অট্টহাসি হাসে আর কি। গম্ভীরভাবে বলেছিল, সেই সব চোর বাটপার এখনো মায়ের পেটে। প্রথম রাত্রিরেই ২৫০০ টাকা সমেত তার মানিব্যাগটা বালিশের তলা থেকে হাওয়া, কবজি থেকে হাত গড়ি, তার ডান হাতের অনামিকা থেকে পোকরাছের আংটি উধাও, খাটের নিচ থেকে সুটকেস নিরুদ্দেশ, হ্যাঙ্গারে ঝোলানো আদ্যির পাঞ্জাবি থেকে সোনার বোতাম লোপাট। কাণ্ড দেখে অবনী রাগে গড়গড় করতে করতে আক্রোশে ফুঁসতে লাগলো। প্রতিশোধ স্পৃহায় দাঁত কড়মড় করতে লাগলো। অষ্টপুরের চোরেদের সে পারলে চিবিয়ে খায়। তবু এখানেই শেষ নয়। সকালে বাজার করতে বেরিয়ে জীবনে প্রথম পকেটমারি হলো তার, এবং শীতলা মন্দিরে প্রণাম করার সময় নতুন চপ্পল জোড়া হাপিস। বৃত্তান্ত এখানেই শেষ নয়। শ্যালকের নতুন সাইকেলখানা নিয়ে থানায় এজাহার দিতে যাওয়ার সময় পাশের বাড়ির যদুবাবুকে বারান্দায় বসে থাকতে দেখে সাইকেল থেকে নেমে অষ্টপুরের চোরেদের আদ্য শ্রাদ্ধ করছিল অবনী। সাইকেলখানার হ্যান্ডেল তার ডান হাতে শক্ত মুঠিতে ধরা। কথা শেষ করে পেছন ফিরে দেখে সাইকেল উবে গিয়েছে, আর ডান হাতে হ্যান্ডেলের বদলে একটা মোমবাতি গুঁজে রেখে গেছে কেউ। শ্বশুরবাড়ির দেশে এসে এরকম আহাম্মক আর হাস্যাস্পদ হয়ে অবনী জ্বলে উঠল। ঠিক করলো এর একটা বিহিত না করলেই নয়। চোরদের উচিত শিক্ষা না দিয়ে সে ছাড়ছে না। সুতরাং গত ৩ দিন যাবৎ সে ৫ করে ডন বৈঠক দিয়েছে। মনের একাগ্রতা বাড়ানোর জন্য ধ্যান, অনুভূতির সূক্ষ্মতা বৃদ্ধির জন্য প্রাণায়াম এবং আহার শুদ্ধির জন্য হব্বেশি পর্যন্ত করেছে। আজ সকালে উঠে তার মনে হয়েছে, হ্যাঁ, সে প্রস্তুত। শরীর হালকা লাগছে। ২০ ফুট দূরে একটা পেয়ারা গাছের মগডালে একটা ছোট্ট পিঁপড়েকেও ঠাহর করতে পারল সে। আলসে দিয়ে যে বেড়ালটা হেঁটে গেল, তার পায়ের শব্দ টের পেতে তার বিশেষ অসুবিধে হলো না। এমনকি নাকের ডগায় একটা মশা বসেছিল। সেটাকে মারতে যেই হাত তুলেছে, অমনি স্পষ্ট দেখতে পেল মশাটা হাত জোড় করে তার কাছে ক্ষমা চেয়ে বলছে, ভুল হয়ে গিয়েছে স্যার, এবারকার মতো ছেড়ে দিন। গায়ের জোরের পরীক্ষাতেও সে কম গেল না। একটা ঝুনো নারকেল কিল মেরে ফাটিয়ে দিল। কুয়োর দড়ি 2 হাতে টেনে ডিম সুতোর মতো ছিঁড়ে ফেলল। লোহার শাবল তুলে হাঁটুতে রেখে চার দিয়ে বেঁকিয়ে ফেলল। তারপর গরদের পাঞ্জাবি আর ধুতি পরে মানিব্যাগে 1000 কয়েক টাকা নিয়ে মা কালীকে প্রণাম করে বাজারে বেরোলো। চোখ চারিদিকে ঘুরছে। 6টা ইন্দ্রিয় সজাগ, শব্দ, দৃশ্য, গন্ধ সব টের পাচ্ছে, এবং বাজারের কাছ গিয়ে তার 6ষ্ঠ ইন্দ্রিয় স্পষ্টই জানান দিল যে চোরটা কাছে পিঠেই ঘাপটি মেরে আছে। চোরটাকে খেলিয়ে তোলার জন্যই সে আজ ফস করে টাকা খরচ করল। তারপর চায়ের দোকানে বসে একটু ছোট্ট অভিনয় করতে হলো। তার পাঞ্জাবিতে মোটেই কোনো কাক বড় বাইরে করেনি। তবু সে মানিব্যাগটা বেখেয়ালে বেঞ্চের ওপর রেখে পাঞ্জাবি ধুতে টিউবওয়েলে যেতেই চোরটা ঝোপ থেকে বেরিয়ে পড়ল। নবীন সবে দৌড়ে দিঘিটার দিকে বাঁক নিয়েছে, অমনি কে যেন কাঁক করে তার ঘাটটা ধরে নেংটি ইঁদুরের মতো শূন্যে তুলে ফেলল। তারপর ব্যঙ্গের হাসি হেসে বলল, তাহলে তুমি সেই ওস্তাদ? হ্যাঁ? নবীনের মুখে বাক্য নেই। শরীর দুর্বল, খিদে তেষ্টায় প্রাণ ওষ্ঠাগত। হ্যাঁচড়াতে তাকে বাজারের চা তালে এনে ফেলল নবনী ঘোষাল। হাঁক মেরে বলল, এই যে তোমাদের অষ্টপুরের ওস্তাদ চোরকে ধরেছি, এখন এর ব্যবস্থা তোমরাই করো। আমার মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল। অষ্টপুরের জামাই অবনী ঘোষালের হেনস্থার কথা গাঁয়ের সবাই জানত। তার জন্য মরমে তারাও মরেছিল। শত হলেও গাঁয়ের কুটুম, তার হেনস্থায় অষ্টপুরেরই অপমান। সুতরাং চোখের পলকে 20-50 জন লোক জুটে গেল। কারো হাতে বাঁশ, কারো হাতে লাঠি, তারপর দে মার। খিদের কষ্ট, অভাবে তাড়না থাকলেও
জীবনে মারধর বিশেষ খায়নি নবীন। নিরীহ ভীতু ছেলে সে, ধর্মভয় প্রবল। উপসী ক্লান্ত শরীরে হাঁটুরে মার খাওয়ার ক্ষমতাই ছিল না তার। তাই প্রথম কয়েক ঘাত চড়চাপড় আর লাথি ঘুষি খেয়েই সজ্ঞান হয়ে গেল। তারপর আরও অন্তত আধ ঘন্টা লাঠি আর বাঁশ দিয়ে যে পেটানো হলো তাকে, তার সে টের পেল না। মার যখন থামল তখন নবীনের মুখ আর নাক দিয়ে প্রবল রক্ত গড়াচ্ছে। বাঁ চোখ ফুলে ঢোল, ঠোঁট ফেটে রক্তাক্ত হয়ে আছে, মাথার চুলে রক্ত জমাট বেঁধে আছে। বটতলাতে একটু তফাতে একটা কদম গাছের তলায় লুঙ্গি পরা একটা লোক বসে দৃশ্যটা দেখছিল। তার গায়ে একটা পিরান, গালে রুখু দাড়ি, ঝোলা গোঁপ। রোগা চিপচিপে চেহারার মাঝবয়সী লোকটা দৃশ্যটা দেখে আপন মনেই বিড়বিড় করে বলছিল, একে আহাম্মক, তার উপর কাঁচা হাত। ওরে বাপু, 20-22 বছর বয়সে কি আর এই কাজে নেমে পড়তে হয়? এ হলো শিক্ষার বয়স। হাত পাকতে, বুদ্ধি স্থির হতেই তো কম করে 10টি বছরের ধাক্কা। অবনীক হোসেন একটু তফাতে দাঁড়িয়ে বিজয় গর্বে হাসি হাসি মুখে দৃশ্যটা দেখছিল। ভিড়ের ভিতর থেকে একজন লোক বলে উঠল, এর যে হয়ে গেছে রে। আর একজন উবু হয়ে বসে নাড়ি দেখে বলল, নাড়ি চলছে কিনা বোঝা যাচ্ছে না বাপু। ভিড়টা সঙ্গে সঙ্গে পাতলা হয়ে যেতে লাগলো। লুঙ্গি পরা লোকটা এবার উঠে চায়ের দোকান থেকে এক ঘটি জল এনে নবীনের চোখে মুখে একটু ঝাপটা দিয়ে ফের বিড়বিড় করে বলল, পেটের দায় তো বুঝি রে বাপু, কিন্তু আগু পিছুও ভাববি তো। প্রাণটা গেলে আর মানুষের থাকেটা কি? দেহখানা তুচ্ছতাচ্ছিল্য করতে নেই। বিদ্যের আধার, প্রাণের আধার, ভগবানেরও বাস। দেহ কি ফেল না রে? এতদিনে সকলেই জেনে গিয়েছে যে প্রাণপতি খাসনবিশ একজন আলাভোলা মানুষ। তিনি দর্শনশাস্ত্রে MA এবং MPhil। মুন্ডু এবং ধরকে যদি আলাদাভাবে বিচার করা যায় তাহলে দেখা যাবে প্রাণপতিবাবুর মুন্ডুটা সর্বদাই নানা রকম দার্শনিক চিন্তায় ডুবে আছে। পৃথিবীটা কি আছে না নেই? সামনের ওই দেওয়ালটা কি সত্যি না মিথ্যে? অস্তিত্ব ব্যাপারটা কি মায়া না মতিভ্রম? আচ্ছা, ওই যে মেটে কলসি করে মেয়েটা জল আনছে, ওই মেটে কলসিটা আসলে কি? মৃৎপাত্র? না, মৃৎপাত্র তো অনেক রকমের হয়। তাহলে কলসি বলতে শুধু মৃৎপাত্র বললে তো হবে না। গোলাকার মৃৎপাত্র? হুম, তাতেও পুরো বোঝানো যাবে না। জল রাখার জন্য গোলাকার মৃৎপাত্র? হুম, ওতেও গণ্ডগোল রয়ে গেল। এই রকম নানা গুরুতর চিন্তায় তাঁর মাথা সর্বদা ব্যাপৃত থাকে। আর থাকে বলেই নিজের ধরটাকে তাঁর সবসময় খেয়াল থাকে না। আর থাকে না বলেই মাঝে মাঝে নিচের দিকে তাকিয়ে তিনি ভারী অবাক হয়ে যান। কারণ মুন্ডুর নিচে তার ঘাড়ের তলা থেকে তার পরনে পুলিশের পোশাক, কোমরে চওড়া বেল্ট ও ভারী পিস্তল। প্রাণপতিবাবুর মুন্ডুর সঙ্গে ধরের এই খটাখটি বহুকালের। দুপক্ষের বনিবনা নেই বললেই চলে। মাঝে মাঝে তাঁর ফচকে হেড কনস্টেবল ফটিক তার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে জানান দেয়, স্যার, আজ বড্ড ওপরে উঠে গিয়েছেন স্যার। আপনার মাথাটা যে গ্যাস বেলুনের মতো নাগালের বাইরে চলে গিয়েছে। এবার একটু নেমে আসুন স্যার। প্রাণপতিবাবু তখন নামেন বটে, কিন্তু চারিদিককার চুরি, গুন্ডামি, ডাকাতি, খুন জখম, পকেটমারি এসব দেখে ভারী বিরক্ত হন। আজ সকালের দিকটায় প্রাণপতিবাবু ইনফিনিটি জিনিসটা নিয়ে ভাবছিলেন। ওই ইনফিনিটি বা অসীম ব্যাপারটা কি তা ভাবতে ভাবতে তাঁর মন প্রাণ ডানা মেলে একেবারে আকাশে উধাও হয়ে গিয়েছিল। ঠিক এই সময় তিনি লাশ শব্দটা শুনতে পেলেন। কে যেন বেশ হেঁকেই বলল, স্যার, একটা লাশ এসেছে। লাশ শব্দটা তিনি জীবনে কখনো শুনেছেন বলে মনে হলো না। লাশ? লাশ মানে কি? লাশ কাকে বলে? লাশ দেখতে কেমন? ফটিক ফের চেঁচালো, স্যার, একটা লাশ এসেছে। ভারী বিরক্ত হয়ে প্রাণপতিবাবু বললেন, লাশ এসেছে সেটা তো পুলিশ কেস, এখানে কেন? ওদের থানায় যেতে বলো। আগে এটা অষ্টপুরের থানা স্যার, আর আপনি বড় বাবু। অনন্ত আকাশের একদম মগডাল থেকে প্রাণপতিবাবু ঝম করে পারিপার্শ্বিকে নেমে এলেন এবং বুঝতে পারলেন তিনি অষ্টপুর নামে একটা নষ্ট ও ভ্রষ্ট জায়গায় বড় কষ্টে আছেন। খুব বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলেন, লাশ? লাশ? কিসের লাশ? কার লাশ?
ফটিক অত্যন্ত বিনয়ের সঙ্গেই বলল, আজ্ঞে মানুষেরই লাশ। বাস্তব জগতের সঙ্গে প্রাণপত্তিবাবুর খটাখটি বহুদিনের। এই বাস্তব জগতে এমন বহু ঘটনা ঘটে যেগুলোর কোনো অর্থ হয় না, না ঘটলেও চলে যেত, ঘটা উচিত ছিল না, তবুও ঘটে। এই যে একটা লাশের কথা তিনি শুনছেন, যদি ঠিক শুনেই থাকেন তাহলে ওই লাশ নিয়ে তাকে এখন বিস্তর ঝামেলা পোহাতে হবে। অত্যন্ত হতাশ হয়ে তিনি জিজ্ঞেস করলেন, বডিটা কার? নামধাম জানা যায়নি স্যার, তবে গায়ে কয়েদির পোশাক আছে, মনে হয় সদরের জেলখানা থেকে পালিয়ে এসেছে। একটু আগেই অবনী ঘোষালের পকেট মারতে গিয়ে ধরা পড়ে যায়, তারপর হাঁটুরে কিল খেয়ে অক্কা পেয়েছে। এটা অত্যন্ত অন্যায়। ঘটনাক্রমের ভিতর অনেক অন্যায়ের গন্ধ আছে বলে পরিষ্কার থাকার জন্য ফটিক জিজ্ঞেস করল, কোনটা অন্যায় স্যার? সদরের জেলখানা থেকে পালিয়ে মরার জন্য অষ্টপুর ছাড়া কি আর জায়গা ছিল না লোকটার? সবাই যদি বুদ্ধিমান আর বিবেচক হতো তাহলে তো কথাই ছিল না স্যার। ছোট কনস্টেবল বক্রেশ্বরের ধ্যান জ্ঞান হলেও হোমিওপ্যাথি। অবসর সময় বসে সহজ পারিবারিক চিকিৎসা বা হোমিওপ্যাথি শিক্ষা ইত্যাদি বই পড়ে। সর্বদাই ছোট একখানা কাঠের বাক্স থাকে তার কাছে। মানুষ তো বটেই, গরু ছাগলকেও সে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় বলে শোনা গিয়েছে। বক্রেশ্বর ঘরে ঢুকে একখানা স্যালুট ঠুকে বলল, মনে হয় বেঁচেও যেতে পারে স্যার, নাক্স ভূমিকা আর আন্নিকা ঠুসে দিয়েছি, ঘণ্টাখানেক বাদে আরও দুটো বড়ি দেব। নারী এখনো বসে যায়নি, মাঝে মাঝে কেঁপে উঠছে।